দর্শক, বলা হয় প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিটেন্সের চেয়েও গভীরতর অবদান রাখতে পারেন। অনেক প্রবাসী দেশের ক্রান্তিকালে স্বেচ্ছাসেবীদের মতোই নিজেদের সময়, মেধা এবং সম্পদকে কাজে লাগানোর পথ খুঁজছেন। সেসব স্বপ্নবাজ মানুষদের কথা বলবো আজকে RTVর নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসে। আপনাদের সঙ্গে আছে আমি মাসুক সিদ্দিক এবং আজকে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জার্মান প্রবাসী ব্যবসায়ী সৈয়দ বদরুল হোসেন। ভাই, আপনাকে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি এবং আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আর আমি যে সাক্ষাৎকার দিতে পারছি আপনাদের এখানে, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। অনেক শুভকামনা আপনার জন্য। আপনি তো প্রায় দীর্ঘ 4 দশক থেকে জার্মানিতে বসবাস করছেন। লম্বা একটা পথ চলা। কেমন ছিল এই পথ চলা? খুব কষ্টকর, কিন্তু দেশকে ভালোবাসতাম বিধায় কষ্ট হইতো না। আচ্ছা, খুব কষ্টকর বলছিলেন। কি কি কষ্ট ছিল একটু শুনি। যেমন প্রবাসে এখন যে সুযোগ সুবিধা আছে, আগে এগুলো ছিল না। আচ্ছা, আগে কেউ ইচ্ছা করলে সে লেখাপড়া করতে পারতো না। আমি চাইছিলাম PhD ডিগ্রি গ্রহণ করতে, আমি সুযোগ পাইনি। আচ্ছা, কিন্তু এখন সুযোগ আছে। আচ্ছা, PhD ডিগ্রির সুযোগটা পেলেন না কেন? তখন রাজনৈতিক রিফিউজি যারা থাকে তারা এই সুযোগটা পায় না। আচ্ছা, এখনও পায় না, তবে অন্য ওয়ে আছে, সেই ওয়েতে সে ইচ্ছা করলে সে ডিগ্রি নিতে পারে। আচ্ছা, আপনি আজ থেকে প্রায় 40 বছর আগে জার্মানিতে গিয়েছেন। জি, আমি 1980 সনে বাংলাদেশ ত্যাগ করি। আচ্ছা, 82 সনে জার্মানিতে যাই। আপনি কি ওখানে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন? হ্যাঁ, প্রথম রাজনৈতিক আছে, এছাড়া অন্য কোনো ওয়ে ছিল না। আচ্ছা, কিভাবে গেলেন সেই গল্প? আমি এখান থেকে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এরপর ওখান থেকে গেলাম ইস্ট জার্মানি, ওখান থেকে আমি ওয়েস্ট জার্মানিতে ঢুকলাম। আচ্ছা, আপনার কাছ থেকে একটু ব্যাখ্যা করে শুনতে চাই, একটু বিস্তারিত শুনতে চাই। এই যে রাজনৈতিক অ্যাসাইলাম নিলেন, দেশে কোনো রকম আসলে সম্ভাবনা ফিল করছিলেন যে কোনো ক্রাইসিসের, সে কারণেই গেলেন? না, এখানে সমস্যাটা ছিল জিয়াউর রহমানের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমি চাইনি আমাকে দুর্নীতিবাজ বানাইতে। দেখলাম যে দেশে রাজনীতি করলে সে দুর্নীতিবাজ হইতে হয়, যে কারণে আমার ইচ্ছেই আমি স্বইচ্ছায় বিদেশে গেছি এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবং আমার বয়স এখন 70, এটা আমাকে নিজেরই ভাবতে অবাক লাগে। এবং আপনাকে দেখে একদমই মনে হয় না যে এত বর্ষিয়ান একজন মানুষ আপনি। 78 সালের কথা যদি জিজ্ঞেস করি, প্রথম ছাত্র রাজনীতিতে আপনি যুক্ত হন, তাই তো? আমি প্রথম রাজনীতি জাসদ, ছাত্রলীগ, তারপরে কৃষক শ্রমিক পার্টি, যেটা শেরেবাংলা, মরহুম শেরেবাংলা একে ফজলুল হকের ছিল। ওখান থেকে আমি বিএনপি যুবদলে যোগদান করি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে আমি আমার দলীয় ছাড়পত্র প্রদান করি এবং 18 নভেম্বর 1978 সনে দৈনিক বাংলা পত্রিকায় প্রেস রিলিজ যে প্রকাশ হয়। এরপর 80 সনে আমি বাংলাদেশ ত্যাগ করি। জিয়াউর রহমানের সাথে কথা বলেই তাকে বলছিলাম আমাকে বিদেশে একটা চাকরি দেন অথবা হাই স্টাডির জন্য বিদেশে পাঠান। উনি বলতে অপেক্ষা করতে। আমি আর অপেক্ষা করি না, আমার ওইতে আমি চলে গেছি। কিন্তু বারবারই আমার স্মরণ করি 1974 সনে, তখন আমি অনার্সের ছাত্র ঢাকাতে। তখন প্রচুর দুর্ভিক্ষ ছিল, বোধহয় 8-9 লক্ষ লোক মারা যায়। ওই সময় আমিও তো যার কিছুদিন দুর্ভিক্ষ থাকতো, আমিও মারা যাইতাম। আচ্ছা, তবে সেই দিক চিন্তা করেই কিন্তু আমি আমার জীবনে, কর্মময় জীবনে আমার নিজের জন্য কিছুই আমি করার চিন্তা করি নাই। আচ্ছা, আমি আল্লাহর রহমতে আমি যদি চেষ্টা করতাম হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারতাম। আমি যখন দেশ থেকে ত্যাগ করছি তখনই বলছি আল্লাহ আমাকে জীবনের জন্য অনেক সম্পদের মালিক আমি না হই। এক্ষেত্রে কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো আদর্শ আপনার ভেতরে কাজ করেছে? আদর্শ একটাই তার আছে, সেটা হলো সে সৎ ছিল আর তার মধ্যে দুর্নীতি ছিল না। এই দুইটা জিনিস তার আমার খুব পছন্দ হয়েছে। আর আমার দিক দিয়ে হলো যে আমি গ্রামের একটা ছেলে, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। এরপর জার্মানিতে যাওয়ার পর জার্মানির প্রেসিডেন্ট, জার্মানিটা গড়ে উঠলো কিভাবে? আপনি বলছিলেন যে গ্রামের ছেলে ছিলেন। না, গ্রামের ছেলে, ঢাকা আসছি। জি, তখন আমার সবসময় ছিল যে আমি উচ্চপদস্থ যারা রাজনীতি করতো তাদের সাথে আমি বেশি মিশতাম। যেমন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, ওনার পাশে বসে ওনার কথা আমি কথা শুনছি। সেটা দলের অন্যতম নেতা মশিউর রহমান দাদু মিয়া, তার বাসা ছিল মালিবাগ, সেই দোতলার উপরে মৌলানা ভাসানী প্রায় প্রায় এসে আলোচনা করতো। তার পাশে বসে তার কথাটা শোনার সৌভাগ্য হয়েছিল। সাধারণত যেটা হয় যে মানুষ কাদের কথা শোনে, মন্ত্রমুগ্ধের মতো অনেক কিছু শেখে, তাদের কথাই আসলে এত মন দিয়ে শোনে। কি ছিল আসলে মৌলানা ভাসানীর সেই কথায়? মৌলানা ভাসানী দেশকে ভালোবাসতেন এবং তারপরে যদি দেশকে বেশি ভালোবাসতেন সেটা মেজরে মেজলিল। তাদের দুইজনের সাথে বাংলাদেশে কারো তুলনা হয় না, যত সরকারই আসুক। এখন যদি বলতে হয় এই 54 বছরের বাংলাদেশের ইতিহাসে ভালো একটা সরকার আমরা পাইলাম না। আচ্ছা, কিন্তু আমরা স্বপ্ন দেখি যে আমরা সেই রকম একজন সোনার মানুষকে পাবো যিনি দেশকে নিয়ে ভাববেন। 1987 সালে আপনার জীবনে একটা বিশেষ ঘটনা ছিল। 1987 সনে আমি পরিকল্পনা করলাম যে আমি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ গঠন করব, কারণ ওই দল জার্মানিতে খুব শক্তিশালী এবং ওই দলের বহুত নেতার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, যে কারণে আমি গঠন করছি।
এবং চিন্তা করছি যে ভবিষ্যতে বাংলাদেশে এই দলটা যদি স্ট্রং হয় তাহলে জার্মানের ইন্ডাস্ট্রি আছে, অনেক গাড়ির ইন্ডাস্ট্রি, আমি একটা ইন্ডাস্ট্রি এখানে শাখা আনতে পারবো, তাতে হাজার হাজার শ্রমিক কাজ করতে পারবে, তাদের বেতন ন্যূনতম 1 লাখ টাকা। অন্যদিকে আমি 2001 সনে আমি পার্লামেন্ট নির্বাচন করেছিলাম বরিশাল 3 আসনে। আচ্ছা, তখন এই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি যদি একটা এমপি হতে পারতাম তাহলে আমি বাংলাদেশে অনেক কিছু করতে পারতাম, কিন্তু ওই আমার পার্টির এমপি হওয়ার দরকার ছিল, অন্য কোনো পার্টির নয়, তাতে মন্ত্রী হলে কিছু আসা যেত না। কারণ এখন জার্মানিতে প্রচুর লোক লাগে, কয়েক লক্ষ লোক আমি একজন এমপি হলে দিতে পারতাম, কারণ আমার তখন একটা আইডেন্টি থাকতো। আর এখন একটা আইডেন্টি একটা টোকাই, টোকাই বলতে পারে, এটা হয়তো বা আপনার বিনয়। একটু যদি পেছনে ফিরিয়ে নিয়ে যায় 1999 সালে, সেই সময় আপনার জীবনে একটা বিশেষ ঘটনা আছে। হ্যাঁ, 1999 সনে জার্মানির প্রেসিডেন্ট ছিলেন জোহানেস রাও, ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, নট অনলি ফর হিম, অল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি লিডার। এবং ওনার অনুমতি নিয়ে আমি বাংলাদেশে বরিশাল জেলায় কলেজ করি, সফিপুর জোহানেস রাও কলেজ। এবং সেই অনুমতিটা উনি এইভাবে দিয়েছিলেন যে আমার নামে বাংলাদেশে কলেজ করলে কোনো আপত্তি নাই। এবং আমার ইচ্ছা ছিল ওনাকে বাংলাদেশে আনবো এবং ওনাকে দেখাবো এই কলেজ, এবং দেখাইলে জার্মানের সহায়তায় কলেজ চলবে এবং অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয়। ইচ্ছা কি পূরণ হয়েছিল? না, 2 বছর পরিচালনার পরে এলাকায় শুরু করলো খ্রিস্টান কলেজ। আর আমি তো জার্মানিতে থাকি, তখন মানুষ বলতো আমি খ্রিস্টান। আচ্ছা, তো ভাগ্য বলো যে হজ করছি, এই জন্য খ্রিস্টান বলতে পারে না। আচ্ছা, পরবর্তীতে আমার নামে করা হয়, যেটা বর্তমান হাজী সৈয়দ বদরুল হোসেন ডিগ্রি কলেজ। আচ্ছা, দারুণ যে আপনি 40 বছর আগে জার্মানিতে গিয়েছেন। 40 বছর আগের জার্মানি এবং বর্তমান সময়ে জার্মানির মধ্যে পার্থক্যটা কি? তখনকার মানুষের মধ্যে বেশ মানবতা ছিল। আজকে জার্মানিতে বহুত দেশের লোক আছে, যেমন ইউক্রেন, পূর্ব জার্মান, পোল্যান্ড, এদের কালচারটা অন্যরকম, জার্মানির মতো না। জার্মানির মানুষগুলো খুবই ভালো। এরা একটাই খারাপ, এরা যদি মুসলমান হইতো তাহলে দুনিয়ার মধ্যে যদি কেউ বেঁচতে যাইতো এই জার্মানিরই সবচেয়ে আগে বেঁচতে যাইতো। দারুণ সুন্দর বলেছেন। আপনার দৃষ্টিতে আসলে সুযোগ সুবিধা কি বৃদ্ধি পেয়েছে জার্মানির? এখন বৃদ্ধি পেয়েছে শুধু ছাত্রদের বেলায়। আচ্ছা, ইচ্ছা করলে যে কোনো ছাত্র জার্মানিতে যাইতে পারে এবং পিএইচডি ডিগ্রি গ্রহণ করতে পারে, তার কোনো পয়সা লাগে না। আচ্ছা, টিউশনি ফি ফ্রি। এক্ষেত্রে কি আইএলটিএস বা জার্মান ল্যাঙ্গুয়েজ দরকার? এই কারণে যে আমাদের শিক্ষা ব্যবস্থার মান ভালো না, যে কারণে একটা ছেলে সে জার্মানিতে যাবে, ইংরেজিতে লেখাপড়া করবে, সে তো জার্মান ভাষায় পড়বে না, ইংরেজিতে পড়বে। এখন ইংরেজি কথা বলতেই যদি না পারে সে যাবে কিভাবে? এই জন্য আইএলটিএস দরকার। বর্তমান সময়ে অনেকেই দেখা যাচ্ছে যে জার্মানির দিকে আগ্রহ রয়েছে, তারা পড়াশোনা করতে চায় ওখানে, তাদের আসলে করণীয়টা কি? তারা করতে পারে আইএলটিএস নেবে, সেটা মিনিমাম 6.5 বা 7 পয়েন্ট হইলে আরো ভালো হয়। এরপর জার্মান ইউনিভার্সিটিতে ভর্তি হবে, যে কোনো ইউনিভার্সিটিতে। ওখানে ভর্তি হওয়ার পরে এম্বাসিতে দাঁড়াবে ভিসার জন্য। তখন তার ওই আইএলটিএস সার্টিফিকেট দেখবে, আর যতদিন পর্যন্ত ভিসা না দেয় সে অনলাইনে ক্লাস করবে। আচ্ছা, তো দেখা গেল আগে সাথে সাথে ভিসা দিত, এখন সাথে সাথে দেয় না, হয়তো 6 মাস 9 মাস 1 বছরও যায়। তো অনলাইনে ক্লাস করলে তখন বুঝে যে এ ছাত্র, এ ওখানে পড়ালেখা করবে। আচ্ছা, এটা তাদের বিশ্বাস এলে তখন তারা ভিসা দেয়। বাংলাদেশ থেকে যারা জার্মানিতে যাচ্ছে বা যেতে চায় বা ইতোমধ্যে যারা আছে, তাদের পরিস্থিতি কি, বা ভবিষ্যতে যারা যাবে তারা আসলে কি স্বপ্ন নিয়ে যাবে? স্বপ্ন তো একটাই, বিদেশ যাইতে পারলেই হয়, কিন্তু তাকে দিয়ে বাংলাদেশ কোনো উপকার হবে না। কারণ দেশ যদি এইভাবে চলে সে বাংলাদেশে ব্যাক করবে না। আচ্ছা, সে চেষ্টা করবে তার ওয়াইফ আর বেশি জোর তার ভাই এদেরকে নিয়ে চলে যেতে, এখানে পয়সা ইনভেস্ট করবে। কিন্তু আপনাকে পর্যালোচনা করলে তো দেখা যাচ্ছে যে আপনি যদিও সেখানে অনেক সুযোগ সুবিধা নিয়ে আছেন এবং আপনি একজন সফল ব্যবসায়ী সেখানে, তারপরেও আপনি বাংলাদেশ নিয়ে ভাবছেন এবং বাংলাদেশে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত আছেন, উন্নয়নমূলক কার্যক্রমগুলো করছেন, বিশেষ করে স্কুল কলেজের প্রসার। এটি কি ভাবনা থেকে আপনি তো করছেন? কেন আমি করছি? আমি তো 74 সন বলি নাই, কারণ আমি নিজে 74 সনে যখন অনার্স পড়ি আমি একটা লজিং ছিলাম, লজিংটা চলে যায়, পরে 3 দিন আমি মসজিদে ঘুমাইছি, আমি বলি নাই। 3 দিনের পরে আমি একটা লজিং ঠিক করলাম। তো এখনও চিন্তা করি যে তখন ওই অবস্থায় যদি আমি আজকেও থাকতাম তাহলে আমি জীবনে কিছু করতে পারতাম না। কাজে যতটুকু সুযোগ আছে আমি বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় কলেজের আমি ভালো সহযোগিতা করছি, এবং যতবার ঘূর্ণিঝড় বন্যা হয়েছে হাজার হাজার লোকরা আমি সহযোগিতা করছি। এইগুলো বলাটা ভুল, কারণ আমি যা করছি আমি করি না, আল্লাহ আমাকে দিয়ে করাইছে। অবশ্যই। যেমন 98 সনে আমি 40,000-এর বেশি লোকের খাদ্যদ্রব্য, স্যালাইন এগুলো দিছি। 91 সনে প্রায় 40,000-এর বেশি লোকরে আমি কাপড় দিছি। তো এখন আমি যে বললাম 4-5 হাজার,
এই দানটা আমি নষ্ট করতে চাই না। এটা জাস্ট উপমা, আল্লাহ করাইছে, আমার হাত দিয়ে করাইছে। একদমই, খুব সুন্দর। এবং এই মানসিকতাটাই আসলে সকলের থাকা উচিত। আপনার কাছে জানতে চাই যে শিক্ষার প্রসারে বা দেশবাসীকে শিক্ষিত করার পিছনে আপনার একটা ভাবনা কাজ করে। স্কুল কলেজ যে প্রতিষ্ঠা করছেন সেগুলো কিভাবে আপনি আসলে পরিচালনা করছেন? দূরে থাকেন যেহেতু। হ্যাঁ, দূরে থাকি, এখানে ইচ্ছা করলে করতে পারি না, কারণ এই শিক্ষা ব্যবস্থাটা এই দেশে রাজনৈতিক প্রভাব মুক্ত নয়। আজকে ওদের সরকারি কর্মচারী যারা আছে তারাও প্রত্যেকেই রাজনীতির সাথে জড়িত। এটা আমাদের কাম্য না। কাজেই আমি মনে করি প্রতিটা লোকের, আমার দ্বারা কথাটা শুনছেন, প্রথমে তার জীবনের দরকার কোরআনের তর্জমা পড়া, তাহলে তিনি বুঝতে পারবেন। আজকে আমি 42 বছর জার্মানিতে আর 44 বছর প্রবাস জীবনে আমি 200 বারের বেশি ফ্লাই করছি, 50টা দেশের বেশি ঘুরছি। আমার জীবনে কোনোদিন মদ পান করি নাই। আচ্ছা। এবং আমি 5 ওয়াক্ত নামাজ তো অনেকেই পড়ে, আমিও পড়ি, আলহামদুলিল্লাহ। দারুণ। এই যে সুসু অভ্যাসগুলো, এগুলো কি ছোটবেলা থেকে পরিবার থেকে পেয়েছিলেন? আমি বাংলা তর্জমা কোরআন পাঠ করার পরে আমার মনে হয়েছে যে এইটা সম্পূর্ণ সত্য। এবং আমি 87 সনে যখন বাংলাদেশে আসি, আমি নিজে সেই টোটাল কোরআনের ক্যাসেট করে আমি চাইছিলাম মানুষকে শোনাইতে। তো আমার আব্বা বললো, তুমি যদি এইগুলো শোনাও, এমনি বলে খ্রিস্টান বাড়ি, পরে বলবো যে বাংলায় কোরআন শরীফটা বাংলা করে ফেলাইছে। তো পরে আব্বা আমার ক্যাসেটগুলো শুনতো, পারলাম না মানুষকে শোনাইতে, কারণ মানুষ, এদেশের মানুষ 91% মুসলিম, কিন্তু 91%-এর মধ্যে শতকরা 2 জন হয়তো সমস্ত কোরআনের তর্জমা জানে, পড়ছে জীবনে, মুখস্থ করার দরকার নেই। কিন্তু আমরা কোরআনের দেখি বলছে এটা সম্পূর্ণ কোরআন, কোনো জায়গায় শিক্ষা দেওয়া হয় না। এটা বড় দুর্ভাগ্য, সেটা মাদ্রাসা হোক আর স্কুল হোক। আপনার কথা থেকে যেটা পাচ্ছি যে ধর্মীয় অনুশাসনটা জীবনে খুবই গুরুত্বপূর্ণ। জি। ধর্মীয় অনুশাসনের জন্য আসলে ধর্মটাকে জানতে হবে প্রপারলি। আপনি যেটা করেছেন যে তর্জমা করেছেন, বা তর্জমাগুলো আপনি খুব সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করছেন। এই অনুশাসনটা আসলে দেশবাসীর মধ্যেও ছড়িয়ে দেওয়ার জন্য কোনো পদক্ষেপ কি আপনার মনে পড়ে? আমি তো কি করব, সরকার করতে পারে, কারণ আমি জার্মানিতে থাকি, ইসলাম নিয়ে কথা বললেই তো আমি আউট হয়ে যাব। সে লোক জার্মানি ইসলাম সম্বন্ধে কি জানে? কিন্তু আমার কথা হলো, ইসলাম সম্বন্ধে 1400 বই পড়ার দরকার নেই, শুধু কোরআনের তর্জমা পড়বে অথবা শুনবে। আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক। লেবাস থাকলেই সে জান্নাতে যাবে, কাবাঘরের ইমাম থাকলেই যে জান্নাতে যাবে, এটা প্রশ্নই ওঠে না। বজরুল ভাই, আমরা আরো আলোচনা করব, আপনার গল্প শুনবো, কিন্তু একটা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। ওয়েলকাম ব্যাক। আবারও ফিরে এলাম আমাদের প্রবাসী পরবাসের আজকের আয়োজন। আমাদের সাথে আছে আমাদের আজকের অতিথি বজরুল ভাই, তার কাছে ফিরে যাচ্ছি। ভাইয়া, সামাজিক উন্নয়নমূলক জায়গায় এই শিক্ষা প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠা করেছেনই, সেটা পরিচালনাও করছেন, এর বাইরে আর কি কি করার পরিকল্পনা? না, যা আগে করছি তত সামাজিক হেল্প, তত যা আমি করছি তা দিয়ে বোধহয় আরও 5টা বিশ্ববিদ্যালয় কলেজ আমি দেশে করতে পারতাম। তা আজকে আমার মনে হয় এগুলো দেশে না করে আমি যদি যে কোনো একটা নামে, জার্মানির প্রেসিডেন্টের নামেই যদি এখানে বিশ্ববিদ্যালয় করতাম, বিশ্ববিদ্যালয় কলেজ, তাহলে আজকে এখান থেকে হাজার হাজার প্রতি বছর শত শত ছাত্র তারা পিএইচডি পড়তে যাইতে পারতো অনায়াসে, সেটা আমি সুযোগ করে দিতে পারতাম। কিন্তু সেইটা না করে আমি একটা পাড়াগাঁয়ে করছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। যেহেতু আমি জার্মানিতে থাকি, ইসলাম নিয়ে কথা বলাটা আমার জন্য এই দেশে শোভনীয় না, কিন্তু আল্লাহ সব দেখেন। আপনাকে আমরা পর্যালোচনা করে যেটা জেনেছি যে আপনি একটি রাজনৈতিক দলের সাথেও যুক্ত। কখন কিভাবে শুরু করেছিলেন, বা বর্তমানে আপনার রাজনীতি কি অবস্থায় আছে? বর্তমানে আমি নিজে রাজনীতি করতে চাই না, কারণ দুনিয়া একবারেই, কিছুদিন বাঁচবো, তারপরে চলে যাবো, আর আসবো না। কিন্তু আমি চাই এদেশে একটা জাতীয় সরকার হোক, সেই সরকারটা হবে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি থাকবেন সরকার প্রধান, আর বিচারপতি হাবিবুর রহমান উনি থাকবেন প্রেসিডেন্ট, আর আরও থাকবেন 30 জন, সকল রাজনৈতিক দল থেকে 10 জন, 3 বাহিনীর প্রধান, বিমান, নৌ, সেনা 3 জন, অবসরপ্রাপ্ত সেনা অফিসার 3 জন, প্রবাসীর থেকে 5 জন, সুধী সমাজ থেকে দেশের সেখান থেকে নিতে পারে আরও 7-8 জন, টোটালি 31 সদস্য বিশিষ্ট একটা জাতীয় সরকার 3 বছরের জন্য। হানা ভোট হবে, এটা বৈধতার জন্য হইলে এই সরকার 3 বছর পরিচালনা করবে, তারপরে ইলেকশন দেব। আচ্ছা, আর এখন যদি কোনো ইলেকশন দেয়, সেটা দেশের জন্য অনেক ভুল হইবে। আচ্ছা, এটা তো গেল বর্তমান পরিস্থিতি। আপনাকে যদি একটু পিছনে ফিরিয়ে নিয়ে যাই, রাজনীতির শুরুটা কিভাবে হয়েছিল আপনার? আমার রাজনীতিটা শুরু হয়েছিল প্রতিবাদ দিয়ে। আচ্ছা, যেমন করে বলবো যে 1974 সনে তখন তো দুর্ভিক্ষ প্রচুর, আর তখন 26,000 লোক রক্ষী বাহিনী দ্বারা হত্যা করা হয়েছিল, শেখ মুজিবের রক্ষী বাহিনী, কারণ সে চাইছিল এক দেশ এক জাতি এক নেতা। আমরা কিন্তু যুদ্ধ সেজন্য করি নাই, আমরা করছিলাম গণতন্ত্র, রাইট এবং আমাদের নাগরিক অধিকার, যার জন্য পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করেছি। জি। আর উনি চাইছিলেন ক্ষমতা আইসা কিসের
গণতন্ত্র, আমার দল, আমি সব, আর কেউ কিছু না। এভাবে 26,000 লোক সে মারছে, সবাই মুক্তিযোদ্ধা। এর মধ্যে বরিশাল জেলার মুলাদি, হিজলা, মেহেন্দিগঞ্জ এই 3 থানার বেস কমান্ডার আনোয়ার হোসেন বীর প্রতীক, উনি আমার আপন ছোট খালু, ওনার ছোট ভাই আলী আসরাফ। আরেকজন হলো হিজলা, মুলাদি, মেহেন্দিগঞ্জ এই 3 থানার বেস কমান্ডার এবং বীর প্রতীক, সে আমার সম্পর্কে ফুফাতো ভাই, তার আপন ভাই আবুল মোল্লা। এই দুজনকে রক্ষী বাহিনী নিষ্ঠুরভাবে হত্যা করে এবং আমাকেও অ্যারেস্ট করছিল। সেই কমান্ডারের নাম হলো সবুর, বাড়ি যশোর, গালে একটা কারণে অ্যারেস্ট করেছিল। এই আমি দাসদের পোস্টার আমার কাছে পাইছে এবং আমি জানি যে আমাকে থানায় নিতে পারলে আমাকে মারি ফেলাবে, টর্চারিং করে মারবে। ভাগ্য বলো আমি দেখুন হয়তো আল্লাহ তাআলা পালাই দিতে সক্ষম হয়েছি। মানে কোনো রকম নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয় না, আমি পালাই গেছি, এটা সক্ষম হয়েছি পালাইতে। এরপর আমি ঢাকা আসলাম, ঢাকা এসে তোফায়েল আহমেদের ওখানে গেলাম যে আমি বঙ্গবন্ধুর সবুজ বিপ্লব করব। তখন শেখ মুজিব সবুজ বিপ্লব করতো, তার কাছে বললাম, আমরা কয়েকজন ছাত্র গিয়ে, সে রাজি হইল না। এরপর আমি সিলেট গেলাম, সেখানে সিলেটের কদমতলিতে একজন শিক্ষক হিসাবে বেশ কয়েক মাস রইলাম, অন্য নামে, কামাল নামে রইলাম। কারণ আমি জানি আমি যদি দেশে আসি রক্ষী বাহিনী আমাকে মারিয়ে ফেলবে। এক ধরনের অনিশ্চয়তা ছিল। হ্যাঁ, টোটাল দাসদার করতো, তারা তো অনেকেই মারা গেছে। রাজনীতি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার নিজের ভবিষ্যৎ আর দেশে নাই, কিছু বলতে চাই, কিন্তু সেটা আমি যে এখন এই বয়সে রিস্ক নেব, এ দেশের মানুষ সেরূপ হয় নাই। আমার কথা শুনবে না। যেমন আমি বলবো মিজানুর রহমান আজহারি, ওনার ডাকে সাড়া দিয়ে যত লোক যায়, 15-20 লক্ষ লোকই মনে করেন বা 10 লক্ষ লোক মনে করেন, এদের কি নামাজ পড়ে? এত 2-3 দিন আগেও যায়, এদের নামাজ কালাম আছে? নাই। কি শুনতে যায়? সে তো জীবনে একটা সুরও হয়তো কোরআনের পড়ে নাই, কিন্তু প্রথম দরকার হলো তার ধর্ম সম্বন্ধে জানা। হুজুগে বাঙালি, শেখ মুজিবের তো বাঙালি সমর্থন করছিল, সবাই 2 হাত পাও জায়গায় সমর্থন করছিল। তার সপরিবারে হত্যা করা হয়, কই একটা লোক তো তার জন্য কাঁদে নেয়। এরপরে হেফাজতে ইসলাম 40 লক্ষ লোকের মতো ঢাকায় সমাবেশ করছে, অনেক লোক মারা গেছে। কই হেফাজতে ইসলামের লোক, তারা যারা নেতা ছিল, তারা একবার খোঁজও নেয় না যে কত লোক মারা গেছে, কোনো আন্দোলনও করে নাই এই ব্যাপারে, এখনও না। তাহলে এই হুজুকে বাঙালি হইলে চলবে না, তারা বুঝতে হবে আমি কোন দিকে যাইতেছি। কাজে আমি বলি প্রত্যেকটা লোককে, প্রথম সে বাংলা তর্জমা কোরআন পড়ুক, আল্লাহ তাআলা তারা যদি হেদায়েত দেয়, সে একটা সুখী মানুষ। আচ্ছা। আর অন্যদিকে আমি বলবো দেশকে যদি ভালোবাসতে হয়, তাহলে ক্ষমতা না, অর্থ না, দেশকে ভালোবাসতে হবে। এবার একটু ব্যক্তি জীবনের দিকে ফিরে আসি। যে ব্যক্তি জীবনে তো আপনি একজন ব্যবসায়ী, কিসের ব্যবসা করছেন? আমি গার্মেন্টসের ব্যবসা যেগুলো করতাম সব আফ্রিকায়, বাংলাদেশ না। আচ্ছা, বাংলাদেশ না, সব আফ্রিকা। আচ্ছা আচ্ছা। এবং আফ্রিকা গাড়ি বিক্রি করলেও ভালো লাভ করা যায়। অর্থাৎ একটা গাড়ি যদি কেনা হয় 10 লাখ টাকায়, সেই গাড়ি 30 লাখ টাকা বিক্রি করে। গাড়ির ব্যবসা কি করছেন? হ্যাঁ, ওখানে আমি করছিলাম। আচ্ছা, তার মানে আপনি গার্মেন্টস ব্যবসায়ী এবং একই সাথে গাড়ি বিজনেস করছেন। এর বাইরে আর কোনো ব্যবসা বা অন্য কিছুর সাথে জড়িত? আর কোনো ব্যবসা না। আচ্ছা, বাংলাদেশ থেকে তো অনেক শিক্ষার্থীরা পড়ার জন্য জার্মানিতে যাওয়ার স্বপ্ন দেখে। যেহেতু আপনি দীর্ঘদিন থেকে ওখানে আছেন, সমস্যাগুলো কি কি ফেস করবে বাংলাদেশ থেকে যাওয়ার পরপরই? না, ওখানে এমন কোনো সমস্যা নাই, কারণ একটা ছাত্র ওখানে যাওয়ার পরে সে 20 ঘন্টা কাজ করার পারমিশন পায়। আচ্ছা। এবং সে যদি পরিশ্রমিক হয়, সে 20 ঘন্টা কাজ করে সে মোটামুটি থাকা খাওয়ার অর্ধেক পয়সাটা সে ইউজ করতে পারে। কিন্তু আমরা যতদূর জানি যে ভাষা হচ্ছে অনেক বড় একটা বাধা। ভাষা? জি না, সে তো ভাষা শিখবে তার কাজের জন্য, পড়াশোনার জন্য তার ভাষার দরকার নেই। পড়াশোনার জন্য ইংলিশ হলেই হবে। ইংলিশই, সে ইংরেজিতে পড়বে, জার্মানিতে তো না। এবং সে অনার্স বা মাস্টার ডিগ্রি পাস হইতে হবে। আচ্ছা, এই লেভেলে পাস করা ছাড়া ভিসা দেবে না। আচ্ছা, কিন্তু বাংলাদেশিরা তো আমি যতদূর শুনেছি যে জার্মান ভাষাতেও পড়ে গিয়ে পরে, এই কারণে ওইটা থাকলে একটা দেশে গেল, সে কাজের জন্য জিজ্ঞেস করবে ইংরেজি হইলে সে তার প্রতি ইন্টারেস্ট থাকবে না। জার্মানিরা ইংরেজি সবাই জানে কিন্তু বলে না। আচ্ছা, আমাদের মতো না। এই তো কাজী তার এই ভাষাটা অবশ্যই জানতে হবে, যেহেতু সে জার্মান যাবে, সে ওখানে কাজকর্ম করবে, কাজ যখন করবে তাকে ইংরেজিতে কেউ জিজ্ঞেস করবে না, জার্মান ভাষা। এই জন্য তার এটা দরকার, লেখাপড়ার জন্য দরকার নেই। আচ্ছা, ওখানে গিয়ে কাজ করার কথা আপনি বলছিলেন যে কোন কোন সেক্টরে শিক্ষার্থীদের কাজ করার সুযোগ আছে? যদি কম্পিউটারে হয়, বেতন বাংলাদেশের 3,000 টাকার মতো ঘন্টায়। 10 ঘন্টা কাজ করলে 3,30,000 টাকা। আর রেস্টুরেন্টে কাজ আছে, জি, সেটাও সে করতে পারে। এইখান থেকে যদি জানিয়ে যায় তাহলে বেতন ভালো। কি জেনে যেতে পারে? রেস্টুরেন্টের যে সার্ভিস অথবা কুক জিনিসেরই মূল্যায়ন বেশি। একটা কুক যদি ভালো হয় তাহলে মিনিমাম মনে করেন তার বেতন মাসে
3,000 ইউরো, মানে বাংলাদেশের প্রায় 4 লাখ টাকা। আচ্ছা, আমরা আসলে সব গেস্টকে একটা কমন প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যারা যেতে চায় তারা কোন পদ্ধতিতে এগোবে? তারা প্রথম যদি শিক্ষা ছাড়া অন্য কোনো ওয়ে নেই। আর এখন একটা সুযোগ আছে, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস উনি চেষ্টা করে, তো ওনার চেষ্টা কিছুই দেখি না। ইচ্ছা করলে সে যদি চেষ্টা করতো, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া প্রায় 10-15 লক্ষ লোক পাঠাইতে পারতো উইদিন 6 মান্থ। 10-15 লক্ষ লোক, যাদের বেতন ন্যূনতম 1.5 লক্ষ টাকা। আচ্ছা, ওই দেশে প্রচুর লোক দরকার। অন্যান্য বিভিন্ন দেশে আমরা যেটা দেখি যে দক্ষ জনবলের দিকে একটা আলাদা আগ্রহ থাকে। জার্মানিরও কি কোনো বিশেষ দক্ষতার দিকে আগ্রহ আছে? দক্ষতা মানে ওখানে যে কাজগুলো জার্মানিরা করে না বা প্রবাসী তারাও করে না, যারা অনেকদিন পুরানো, যেমন হসপিটালে বুড়া লোক তাদের দেখাশোনা করা, কারণ তাদের মধ্যে হাত পা কাঁপা, এগুলো বিভিন্ন রকমের, এগুলো এখন জার্মানিতে যারা প্রবাসী আছে তারাও করে না। কাজেই তারা চায় এই কাজগুলা প্রবাস থেকে নিয়ে তারা করতে পারে। মানে কেয়ার গিভার এই জায়গাতে বেশি অপরচুনিটি আছে আপনি বলছেন। আর কোন সেক্টর? কম্পিউটার। আচ্ছা, কুকিং, কম্পিউটার সব দিকেই আছে, তবে এইটা বেশি, এটা ডিমান্ড বেশি, কারণ জার্মানির এই কাজটা করতে চায় না। আচ্ছা, বাংলাদেশ থেকে জার্মানিতে যাওয়ার জন্য মানে এগোতে হবে কিভাবে, কোন পদ্ধতিতে? না, অন্য কোনো ওয়ে নেই, এটা সরকার করতে পারে। সরকার ছাড়া কোনো মানে প্রাইভেট এজেন্সির মাধ্যমে বা না, এইগুলো সব যদি ফেসবুকে অনেক কিছুই দেখি, সব মিথ্যা। আচ্ছা, তার মানে এই ব্যাপারে সচেতন থাকতে হবে অবশ্যই। এখানে মানে যদি কোনো রকম 2 জন লোক নিতে পারে কোনো ওয়েতে, তা তো কোনো কথাই নেই, সে 50 জনের টাকা নিয়ে নেয়। আমাদের পয়সার প্রশ্ন ওঠে না। শুধু একটা জিনিস লাগে, তার সিকিউরিটি লাগবে, 1 বছর থাকা খাওয়ার পয়সা তার আছে কিনা অ্যাকাউন্টে, তার অ্যাকাউন্টে, এটা 10 লাখ টাকার মতো দেখাইতে হয়। আর একটা প্লেনের টিকিট, আর একটা লাগে আপনার ওই জায়গার এডমিশন নিচ্ছে কিনা, বা তার কিচ্ছু দরকার হয় না। আচ্ছা, আবারও একটু দেশে ফিরে আসি, যে আমরা তো জেনেছি যে 5ই আগস্টের পরে বাংলাদেশে একটা নতুন অভ্যুদয় হয়েছে। এই যে নতুন অভ্যুদয় হলো 5ই আগস্টে, এটা আপনার উপর কিরকম প্রভাব ফেলেছে এবং আপনার আশেপাশে যারা ছিলেন তাদের উপর কি ধরনের? আমরা যারা প্রবাসী তারা কিন্তু সম্পূর্ণ সমর্থন করেছি, এবং শুধু তাই না, আমি নিজেও 3টা রোজা মানছি, 2টা রোজা রয়েছি, আর একটা বাকি আছে। 20 রাকাত নামাজ মানছিলাম, সেটা পড়ছি। আর যারা প্রবাসে আছে তারা সম্পূর্ণ সবাই খুশি। কিন্তু এখন যা চলতেছে, যারা উপদেষ্টা সদস্য আছে, এদের মধ্যে প্রচুর দুর্নীতি আছে বলে আমার মনে হয়। কারণ 11 কোটি টাকা উঠেইছে তেরানের জন্য, সে টাকাটা দেয় নাই, ব্যাংকে রাখছে, এটা তো তার বাবার টাকা না। তাইলে যে লোকগুলো মারা গেল তাদেরও সেরূপ ট্রিটমেন্ট করা হয় নাই। আমরা প্রবাসীরা আমরা 30 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে পাঠাই। আগে 20 বিলিয়নের মতো মার্কিন ডলার ইন্ডিয়া যাইতো, এখন তো আর যায় না। আগে 50 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের গার্মেন্টস থেকে ইনকাম হইতো, কিন্তু দেশে আসতো না। এখন তো গার্মেন্টস অনেকেই বন্ধ হয়ে গেছে, কারণ প্রায় আওয়ামী লীগের নেতারা ওই গার্মেন্টসের মালিক ছিল। কিন্তু আমার কথা হইলো, এখন তো সরকার যেভাবে চলতেছে এভাবে চলতে পারে না। সংস্কার কর্মসূচি শুরু হয়ে গেছে। সংস্কার কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে যদি আপনার কাছ থেকে পর্যালোচনা শুনি, কি কি ধরনের সংস্কার কর্মসূচি আপনি মনে করেন যে সংস্কার? প্রথমে উপদেশটা অনেক বাদ দিয়ে নতুন ভালো লোক নিতে হবে, কারণ অনেকেই এনজিওর লোক। এখন কি হবে, দেশ চালাবে, একটা থানা চালাবের যোগ্যতাই তো অনেকের নাই। আমার বয়স কত, 94 সনে, তখন জার্মানির চ্যান্সেলর, ওনার ইনভিটেশনে আমি তার সাথে সাক্ষাৎ করছি। এটা তো আমার যোগ্যতা মোটে না থাকলেও তো হইতো না। আমি জানি ঋষি সুনাক, ওনার বয়স 44 বছর, উনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। হামজা ইউসুফ বয়স 41 বছর, স্কটল্যান্ডের চিফ মিনিস্টার। আমি 42 বছর জার্মানিতে রাজনীতি করলে কি আমি পারতাম না? পারতাম। আমি দেশকে ভালোবাসি বিজয় এগুলোর মধ্যে যাইনি। আমি চাইছিলাম বাংলাদেশে ডেভেলপ করতে, কিন্তু এখানে কিছু বললে মানুষ পাইতেই চায়, কিছু দিতে চায় না। সততার দাম নাই তো এখানে। আজকে অভিযোগ আদালতে যত জায়গা আছে, দুর্নীতি আগের থেকে বাড়ছে। এই সংস্কার সে কি করবে? তার প্রথম সংস্কার, উপদেশটা অনেক বাদ দিতে হবে, নতুন লোক আনতে হবে। যেমন মাহমুদুর রহমান, এই আমার দেশ পত্রিকা, তার মতো লোকের দরকার। এরপরে মানব জমিন, আচ্ছা, মতিউর রহমান, ওনার মতো লোকের দরকার। এরকম কিছু লোক আছে, প্রবাসীয় লোক আছে, যে এই যে আপনারা চালকবিহীন হেলিকপ্টার, ও ভদ্রলোকের নাম যেন কি, তার বাড়ি হইল আপনার কিশোরগঞ্জ। আচ্ছা, উনি দুনিয়ার মধ্যে প্রথম ব্যক্তি চালকবিহীন হেলিকপ্টার বানাইছে। এখন উনি আমেরিকা আছে। ওনার মতো লোক বাংলাদেশে দরকার। কোথায়? নাই। কিন্তু যদি দেশের কথাই ভাবি, যে দেশের মধ্যে থেকেই দেশের সংস্কারে যে মানুষগুলো কাজ করবে, এমন কাদেরকে আপনি আশা করেন? প্রথম হলো দুর্নীতি, এটা বন্ধ করতে হবে। তারপর হলো প্রশাসন, তারপর হলো পুলিশ। আচ্ছা, পুলিশ আগে যা ছিল এখনো তো তাই আছে, তারাই তো কাজকর্ম করে। আচ্ছা, অনেক আছে।
আমি নিজেই বলবো, একটা কাজের জন্য একটা এসপির কাছে গেছিলাম শরীয়তপুর, ডিআইজি এখান থেকে লিখে দিয়েছিল একটা স্কুলের ব্যাপারে, আবার সে জিজ্ঞেস করে আপনি কোন দল করেন। আচ্ছা, তো এটা তো এই আওয়ামী লীগ সরকার থাকার সময়। এখন এসপি জিজ্ঞেস করে আমি কোন দল করি, আমি বলছি আমি তখন 41 বছর আমি জার্মানিতে থাকি, আমি এখানে স্কুল করছি, এই ব্যাপারে আসছি। আচ্ছা, তো উনি একটা এসপি, উনি দল নিয়েই চিন্তা করে, তাতে এই লোক দিয়ে আমি কি আশা করতে পারি দেশের। আচ্ছা, গত 40 বছরে কতবার বাংলাদেশে আসা হয়েছে? আল্লাহ জানে, আমার তো পাসপোর্ট বোধহয় 20টার বেশি খরচ হয়েছে, এর বেশি। মানে কিছুদিন পর পরই আসা যাওয়ার মধ্যেই ছিলেন। তো এবার যে 5ই আগস্টের পর বাংলাদেশে যখন আসলেন, নতুন কোনো পরিবর্তন বা নতুন কিছু চোখে পড়েছে? নতুন পরিবর্তন এতটুকু হয়েছে, মানুষ কথা বলতে পারে, কিন্তু কথা বলার কোনো রেজাল্ট আসে না। আচ্ছা, বলতে পারে, এই তো বললই, আমিও কথা বললাম, এর আগে প্রেস কনফারেন্স করছি ঢাকায়, জি, কথা বলছি, দেখছি অনেক সাংবাদিক আসছে, প্রত্যেকেই পয়সার দিকে চায়, আমি জার্মান থেকে আসছি, তাহলে আমি কিছু পয়সা দেবো। আমি যে দেশের জন্য বলতেছি এই চিন্তাটা করে না, সে পয়সা দিলে তার পত্রিকায় উঠাবে বা সে ইউটিউবে দেবে। তো এই মেন্টালিটি থাকলে আমার এমন কি ঠেকা পড়ছে যে আমার তাকে টাকা দিয়ে আমি পত্রিকায় উঠাইতে হবে? বলেন, আপনার বাস্তবিক অভিজ্ঞতা থেকেই হয়তো বা কথাগুলো বলছেন, কিন্তু এই ধরনের বিষয় আসলে আমাদের কাম্য নয়। তারপরেও আসলে সোসাইটির মধ্যে কি ধরনের পরিবর্তন আপনি দেখেছেন আসার পর? মানুষ কথা বলতে পারছে, এটা আমরা মানছি, এবং কথাবার্তা বলার বাদেও আরও কিছু এরিয়াতে পরিবর্তন কি লক্ষ্য করছেন? পরিবর্তন মানুষের মধ্যে আসবে, আসাটা একদম সাধারণ ছিল, কিন্তু আওয়ামী লীগ যেখানে চাঁদা করতো সেখানে বিকল্প আওয়ামী লীগ আসছে। তো পরিবর্তনটা কি হইল? এই সরকার পারতো, একটু চাপ দিলেই সম্ভব ছিল, কোনো ব্যাপার তো না। এখন সে পারতো না 1 লক্ষ পুলিশ বাদ দিয়ে 1 লক্ষ নিতে, তাহলে নতুন একটা সোসাইটি। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। শুভকামনা আপনার জন্য। আপনি ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুক, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আর RTV যে প্রতিষ্ঠা করছে আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে রাখুক, সুখ দেখ, শান্তি দেখ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ আমরা কথা বলছিলাম জার্মানির মাটিতে সফল ব্যবসায়ী এবং রাজনীতিবিদ সৈয়দ বদরুল হোসেনের সাথে, যিনি স্বপ্ন দেখেন এক উজ্জ্বল বাংলাদেশের। স্বপ্ন দেখেন সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের অবস্থান শক্ত করবে। প্রবাসে পরবাসে আজকের মতো এ পর্যন্তই। আসছে সপ্তাহে আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। সবাইকে ধন্যবাদ।